ক্লাসের শুরুতে ক্লাসের শুরুতেই বলে রাখি যে কেমিক্যাল কাইনেটিক্সে হোক আর যে কোনো চ্যাপ্টারেই হোক অনেক কিছু টপিক আছে, কিন্তু মানে সব টপিক অনেক ভাস্ট করে লেখা আছে। তো সব টপিক তো আর আমাদেরকে ওরকম ভাস্ট করে পড়লে চলবে না, মানে কাজে লাগবে না কোনো। তার জন্য যেটুকু পোর্শন দরকার, যতটুকু বোঝার দরকার সেইটুকুই আমি পড়াবো। বোঝা গেছে? তো আমি স্টার্ট করছি কেমিক্যাল কাইনেটিক্স। তো কেমিক্যাল কাইনেটিক্স মানে হচ্ছে যে কোনো একটা রিয়াকশানে অ্যাকচুয়ালি এখানে বেসিক্যালি যে টপিকগুলো পড়তে হয় সেটা হচ্ছে এখানে একটা রিয়াকশানের রেট কী করে ক্যালকুলেট করতে হয়, একটা রিয়াকশানের ক্ষেত্রে আর্হেনিয়াস ইকুয়েশনটা কেমন হয়, কত ধরনের রিয়াকশান হয়, ফার্স্ট অর্ডার রিয়াকশান, সেকেন্ড অর্ডার রিয়াকশান, কিংবা ফ্র্যাকশন অর্ডার রিয়াকশান, কিংবা জিরো অর্ডার রিয়াকশান, এগুলো তোমরা জানো। এবার আজকের যে টপিকটা থেকে শুরু করব সেটা হচ্ছে একদম বেসিক জায়গা, সেটা হচ্ছে যে রিয়াক্ট্যান্ট আর প্রোডাক্ট। রিয়াক্ট্যান্ট আর প্রোডাক্ট বলতে একটা রিয়াকশন যদি ধরে নিই এ থেকে পি, এখানে এ হচ্ছে রিয়াক্ট্যান্ট মানে বিক্রিয়ক পদার্থ, আর পি হচ্ছে প্রোডাক্ট। শুধু পি নয়, অন্য কিছুও হতে পারে। প্রোডাক্ট মানে বিক্রিয়াজাত পদার্থ। তো আমার বক্তব্য, রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্ট কি এমনি এমনি তৈরি হয়ে যায়? উত্তর হচ্ছে না। রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্ট তৈরি হতে গেলে বেশ কয়েকটা ধাপ বা স্টেপকে আমাদের পেরোতে হয়। সেগুলো পরে আমরা পড়বো, কলিশন থিওরি এই চ্যাপ্টারের লাস্টে পড়বো একেবারে। তো সবার আগে একটা জিনিস, সেটা হচ্ছে রিয়াকশন রেট কি বা বিক্রিয়ার হার কি। বিক্রিয়ার হার বলতে আমরা একটা জিনিস 11-এ পড়েছিলাম হচ্ছে ইকুইলিব্রিয়ামে। তো ইকুইলিব্রিয়ামে আমরা কি জানতাম? ইকুইলিব্রিয়ামে জানতাম হচ্ছে এ রিভার্সেবল সাইন বি। এখানে এ হচ্ছে রিয়াক্ট্যান্ট, বি প্রোডাক্ট। আবার উল্টো দিক থেকে বলতে গেলে বি প্রোডাক্ট, এ রিয়াক্ট্যান্ট, মানে এখানে কোনো ফিক্স কোনো রিয়াক্ট্যান্ট বা প্রোডাক্টের কনসেপ্ট আমরা পাইনি। তো সেক্ষেত্রে আমাদের এখানে আমরা জেনেছি যে এ যতটুকু ভাঙছে, ভেঙে গিয়ে বি তৈরি করছে যে পরিমাণ, একইভাবে সেই পরিমাণ বি জুড়ে গিয়ে আবার এ তৈরি করছে। মানে ওই জন্যই এখানে রিভার্সেবল রিয়াকশন, যেটা কিনা আমরা বাইরে থেকে দেখতে পাই না। অ্যাকচুয়ালি এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম স্টেট। তো এই কেমিক্যাল কাইনেটিক্সের ক্ষেত্রে আমরা যে রিয়াকশনের কথা বলবো সেখানে আমরা দেখব হচ্ছে একটা রিয়াকশনে এ যতটুকু ভেঙে ভাঙছে বা অন্তর্হিত হচ্ছে বা ডিসোসিয়েট করছে, কিংবা যত পরিমাণ বি তৈরি হচ্ছে সেইটাকে বলা হচ্ছে ওই রিয়াকশনের রিয়াকশন রেট বা আমাদের বিক্রিয়ার হার। এছাড়া অন্যভাবেও বলা যায় রিয়াকশন কনসেন্ট্রেশন দিয়ে। আমরা কনসেন্ট্রেশন মানে জানি, কনসেন্ট্রেশন মানে হচ্ছে যে নাম্বার অফ মোলস পার ভলিউম। তাহলে একক আয়তনের মধ্যে কত মোল রয়েছে সেটাই হচ্ছে ওই বিক্রিয়ার গাঢ়ত্ব বা কনসেন্ট্রেশন। এবার আমরা এইভাবে বলতে পারি যে একটা রিয়াকশনের রেট বলতে বোঝায় যে রিয়াকশনের রেট সবসময় আর দিয়ে ডিনোট করা হয়, বোঝায় যে কত কি পরিমাণ বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব কমছে আর কি পরিমাণ বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব বাড়ছে, দুটোর মধ্যে একটা। যদি বিক্রিয়ক পদার্থের পরিমাণ কমে কিংবা বিক্রিয়াজাত পদার্থের পরিমাণ বাড়ে, সেই দুটোকে আমরা বলছি হচ্ছে রিয়াকশন রেট। এবার রিয়াকশন রেট বলতে এইভাবে আমরা বলতে পারি যে একটা রিয়াকশনের ক্ষেত্রে রিয়াকশন রেট বলতে সবসময় বোঝায়, এ থেকে বি যদি একটা রিয়াকশন হয় তাহলে বোঝায় হচ্ছে যে গাঢ়ত্বের পরিবর্তনে, মানে সময় সাপেক্ষে গাঢ়ত্বের পরিবর্তন, এটাকে আমরা বলি হচ্ছে বিক্রিয়ার হার। এবার এই বিক্রিয়ার হার মেনলি আমরা দু ধরনের দেখব। একটা হচ্ছে আমাদের মানে রিয়াকশন রেট আমরা দু ধরনের দেখব, একটা হচ্ছে আমাদের অ্যাভারেজ রিয়াকশন রেট, আর একটা হচ্ছে ইনস্ট্যান্টিনিয়াস রিয়াকশন রেট। তো ইনস্ট্যান্টিনিয়াস রিয়াকশন রেটটা ইম্পর্টেন্ট, অ্যাভারেজটা বলে দিচ্ছি কেমন ব্যাপার। অ্যাভারেজ রেট হচ্ছে যে আমরা একটা নির্দিষ্ট সময়ে যখন কোনো একটা রিয়াকশনের রেটকে কনসিডার করি তখন হচ্ছে সেটা অ্যাভারেজ রিয়াকশন রেট বা গড় বিক্রিয়া হার। মানে আমি ধরলাম একটা রিয়াকশন হচ্ছে, রিয়াকশনটা 10 মিনিট পরে রিয়াকশনটাকে আমি দেখছি কোন স্টেটে রয়েছে। তো ওই পার্টিকুলার টাইমের রেসপেক্টে বা টাইমের পার্সপেক্টিভে এখন রিয়াকশনের রেটটাকে দেখছি, সেটা হচ্ছে অ্যাভারেজ রিয়াকশন রেট বা গড় বিক্রিয়া হার। সেটাকে কি করে আমরা চিহ্নিত করি বা কি করে আমরা সেটাকে প্রেজেন্ট করি? না, প্রেজেন্ট এইভাবে করা হয় যে আমরা বিক্রিয়ক পদার্থ সবসময়তে দেখবো যে গাঢ়ত্ব কমছে আর বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব সবসময়তে বেড়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে
আমরা এটার যে প্রেজেন্টেশন এইভাবে করব যে মাইনাস ডেল্টা কনসেন্ট্রেশন অফ এ বাই ডেল টি, টি স্ট্যান্ডস ফর টাইম চেঞ্জ। আচ্ছা, আর বাকি রইল হচ্ছে বি। বি হচ্ছে প্রোডাক্ট। প্রোডাক্ট সবসময় গাঢ়ত্ব বাড়ছে, তার জন্য পজিটিভ সাইন কিংবা নাও দেওয়া যেতে পারে, কনসেন্ট্রেশন অফ বি বাই ডেল টি। এইবার এটা গেল তো একটা কথা। এবার যদি আমি দেখি কোনো কোফিশিয়েন্ট আছে, কোফিশিয়েন্ট মানে কোনো সহগ থাকতেই পারে। সহগ আমি ধরে নিলাম এখানে 2 আছে, আর এখানে হচ্ছে আমি মনে করলাম এখানে 7 আছে। তো কি করে এগুলোকে আমরা করব? না কিছুই না, এখানে জাস্ট এই কোফিশিয়েন্টটাকে এক একটার আগে যদি রিয়াক্ট্যান্টের কথা বলা হয় তাহলে এটার রেসিপ্রোকাল হয়ে যাবে, মানে অনন্যক হয়ে যাবে। আর যদি বি এর ক্ষেত্রে বলা হয় এটারও রেসিপ্রোকাল হয়ে যাবে। মানে নর্মালি বলতে গেলে এ স্মল এ ক্যাপিটাল এ থেকে যদি স্মল বি ক্যাপিটাল বি এরকম হয়, কিংবা আরও যদি থাকে, তো সেক্ষেত্রে এরকম করে আমরা রিয়াকশানের রেটটাকে নোটিফাই করব যে -1/a ডেল্টা কনসেন্ট্রেশন অফ এ বাই ডেল টি ইকুয়ালস টু +1/b ডেল্টা কনসেন্ট্রেশন অফ বি বাই ডেল টি। এটা হচ্ছে আমাদের যে অ্যাভারেজ রিয়াকশন রেট। এবার ইনস্ট্যান্টেনিয়াস রিয়াকশন রেটটা কি? তাৎক্ষণিক বিক্রিয়া হার। তাৎক্ষণিক বিক্রিয়া হার মানে আমি এরকম কোনো কনসিডার করব না যে 10 মিনিট বা 20 মিনিট বা 30 মিনিটস পরে আমরা কোনো একটা রেটকে কনসিডার করছি। যে কোনো সময় একটা রিয়াকশন চলছে, কোনো একটা যে কোনো একটা পার্টিকুলার টাইমে বা যে কোনো টাইমে আমি একটা হ্যাপাজেটলি একটা টাইমকে আমি চুজ করব, নিয়ে সেই টাইমে আমি দেখব রিয়াকশনটা কোন স্টেটে রয়েছে, আর ওইটাকেই বলা হচ্ছে আমাদের ইনস্ট্যান্টেনিয়াস রিয়াকশন রেট বা তাৎক্ষণিক বিক্রিয়া হার। তাৎক্ষণিক বিক্রিয়া হার আর গড় বিক্রিয়া হারের মধ্যে পার্থক্য একটাই, সেটা হচ্ছে তাৎক্ষণিক বিক্রিয়া হারের ক্ষেত্রে আমরা যদি একটা গড় বিক্রিয়া হারকে তাৎক্ষণিক বিক্রিয়া হারে কনভার্ট করি, আমরা এরকম করে লিখতে পারি যে গড় বিক্রিয়া হারের ক্ষেত্রে আমরা দেখি যে মাইনাস ডেল্টা কনসেন্ট্রেশন অফ এ বাই ডেল টি। আমি শুধু রিয়াক্ট্যান্টের ক্ষেত্রে বলছি, প্রোডাক্টের ক্ষেত্রে একই হবে। তো এইটা আমরা নর্মালি লিখি, নর্মালি এরকম লিখি। এবার ইনস্ট্যান্টেনিয়াস রিয়াকশন রেট মানে একটা এখানে কি নিতে হয়, এখানে লিমিট নিতে হয়, লিমিট ডেল টি অ্যাপ্রোচিং টু 0 বা টেন্স টু 0। আচ্ছা, এবার আমরা 11-এ শিখেছি ম্যাথে যে এরকম যদি ফর্ম থাকে তাহলে এটাকে এইভাবে লেখা হয়। এটা অ্যাকচুয়ালি হচ্ছে ডেরিভেটিভের ফর্ম। ডেরিভেটিভের ফর্ম বলতে এখানে ডি কনসেন্ট্রেশন অফ এ বাই ডিটি, মানে অ্যাকচুয়ালি ডিডিটি অফ কনসেন্ট্রেশন অফ এ। এটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস রিয়াকশন রেট। তো এইভাবে প্রত্যেকটা আমাদের রিয়াক্ট্যান্ট হোক আর প্রোডাক্ট হোক এরকম করে লিখতে হয়। মানে এই এ থেকে বি যদি এরকম হয় তাহলে এরকম লিখতে হয় ইনস্ট্যান্টেনিয়াস রেট ইকুয়েশনে। যদি এখানে এ বি যাই হোক থাকছে 1/a ডি কনসেন্ট্রেশন অফ এ বাই ডিটি ইকুয়ালস টু 1/b ডি কনসেন্ট্রেশন অফ বি বাই ডিটি। এটা হচ্ছে আমাদের ইনস্ট্যান্টেনিয়াস রেট ইকুয়েশন। এবার নেক্সট যে টপিকটা আছে এখানে সেটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস রেট ইকুয়েশনের পরে যে টপিকটা পাওয়া যাচ্ছে আমাদের বইতে আছে বা সিলেবাসে আছে, সেটা হচ্ছে যে একটা বিক্রিয়ার যে বিক্রিয়া হারের একক, এগুলো তো আমরা জানি মোটামুটি। বিক্রিয়া হারের একক সবসময়তে হয় হচ্ছে, যদি একটা বিক্রিয়ার হারের একক দেখতে যাই তাহলে এরকম করে আমরা বিক্রিয়ার হারের একক এরকম করে আমরা বলতে পারি যে একটা বিক্রিয়ার যদি হার এরকম হয় যে আর ইকুয়ালস টু ডি কনসেন্ট্রেশন অফ এ বাই ডিটি, সেক্ষেত্রে রিয়াকশনের রেটটা এরকম হয় যে ইউনিট অফ কনসেন্ট্রেশন বাই ইউনিট অফ টাইম। তো ইউনিট অফ টাইম, তো এবারে এখান থেকে তো নর্মাল আমরা কনসেন্ট্রেশনের অনেক ইউনিট জানি, মোলারিটি, নর্মালিটি, ফর্মালিটি, অনেক কিছু জানি। মোল ফ্র্যাকশনের তো কোনো ইউনিট হয় না। তো যাই হোক, ওই কনসেন্ট্রেশনের ইউনিট পার টাইমের ইউনিট, মানে যদি এরকম মোলে যদি কনসেন্ট্রেশন নেয় তাহলে এটার রেট হবে হচ্ছে মোল
পার লিটার বা মোল লিটার ইনভার্স বা মোল লিটার টু দি পাওয়ার -1। এই হচ্ছে মোটামুটি গেল রিয়াকশন রেটের ইউনিট। এবার এইখান থেকেই একটা জিনিস আসবে, সেটা হচ্ছে ভর ক্রিয়ার সূত্র বা ল অফ মাস অ্যাকশন। আমরা ক্লাস 11-এও এটা পড়েছি ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারে, যে ল অফ মাস অ্যাকশনটা কি অ্যাকচুয়ালি। ল অফ মাস অ্যাকশন হচ্ছে, ধরে নিলাম যে কোনো একটা রিয়াকশন এ থেকে বি হচ্ছে। এবার ল অফ মাস অ্যাকশন অনুযায়ী বা ভর ক্রিয়ার সূত্র অনুযায়ী কোনো একটা বিক্রিয়ার হার একটা নির্দিষ্ট উষ্ণতায় বা একটা ফিক্সড টেম্পারেচারে হয় কি না, কোন পার্টিকুলার এই কেমিক্যাল কাইনেটিক্সের ক্ষেত্রে এখানে তো কোনো রিভার্সেবল রিয়াকশন নেই, তার জন্য এখানে রিয়াক্ট্যান্টের কথাই আমরা বলছি, প্রোডাক্টের কথা আমরা কিন্তু ভুল করেও বলবো না। কারণ এখানে আমরা ইকুইলিব্রিয়াম রিয়াকশন এটা নয় যে ওখানে কোনো পার্টিকুলার ফিক্সড কোনো পোর্শন থাকবে না যে এটা রিয়াক্ট্যান্ট বা কোনো একটা প্রোডাক্ট কোনটা তৈরি হচ্ছে, কারণ দুটোই রিভার্সেবল রিয়াকশন। এটা তো মানে রিয়াক্ট্যান্ট ভেঙেও প্রোডাক্ট তৈরি হচ্ছে, প্রোডাক্টগুলো জুড়েও রিয়াক্ট্যান্ট তৈরি হচ্ছে, এই তো। তো এখানে আমরা পার্টিকুলার রিয়াক্ট্যান্টের কথাটাই বলবো তার জন্য। তো সেটা কি হয় না, সেটা হয় হচ্ছে, আমি এখানে ধরে নিচ্ছি এখানে কোফিসিয়েন্টগুলো এরকম আছে। তো কি হয় না, রিয়াক্ট্যান্টের যে রিয়াকশন রেট সেটা সবসময়তে প্রপোর্শনাল হয় সেই বিক্রিয়কের গাঢ়ত্বের ঘাতে উন্নীত সংখ্যার সাথে। মানে ব্যাপারটা কি হলো, আর হচ্ছে রিয়াকশন রেট আর বিক্রিয়কের গাঢ়ত্ব আমি যদি ধরে নিই কনসেন্ট্রেশন অফ এ, আর এটার যে কোফিসিয়েন্ট বা সহগ সেটা হচ্ছে এ। তো সবসময়তে পাওয়ারটায় বসে হচ্ছে কোফিসিয়েন্ট কনসেন্ট্রেশনে, তার জন্য এখানে বলছে একটা নির্দিষ্ট উষ্ণতায় কোনো একটি বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ার হার সেই বিক্রিয়ক পদার্থের ঘাতে উন্নীত সংখ্যার সমানুপাতিক হয়। এটাই হচ্ছে বিক্রিয়ার হার, সেই ভর ক্রিয়ার সূত্র বা আমাদের যে ল অফ মাস অ্যাকশন। এছাড়া আমাদের এখানে আর একটা জিনিস হচ্ছে বিক্রিয়ার ক্রম। বিক্রিয়ার ক্রম বলতে গেলে ব্যাপারটা হচ্ছে এরকম যে বিক্রিয়ার ক্রম হচ্ছে যে কোনো একটা ভর ক্রিয়ার সূত্র অনুযায়ী আমরা যদি বলি যে বিক্রিয়ার হার হচ্ছে, বিক্রিয়ার ক্রম হচ্ছে এমন একটা ব্যাপার যেখানে আমরা দেখতে পাই হচ্ছে যে কোনো একটা বিক্রিয়ার যে ক্রম সেটা হচ্ছে বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়কের যে ঘাত, বিক্রিয়কের গাঢ়ত্বের ঘাতে উন্নীত সংখ্যাগুলোর সমষ্টি যত হবে সেটাই হচ্ছে ওই বিক্রিয়ার যে অর্ডার বা বিক্রিয়ার ক্রম। মানে যদি এরকম হয় কোনো একটা বিক্রিয়ার গাঢ়ত্বের ঘাতে উন্নীত সংখ্যার সমষ্টি, এরকম দেখলাম 1 + 2 + 0, তো এখানে আমাদের এটা ক্যালকুলেট করে আমরা পাচ্ছি হচ্ছে 3, তাই তো। তার মানে এখানে অর্ডার বা বিক্রিয়ার যে হার মানে বিক্রিয়ার যে ক্রম সেটা হয়ে যাবে হচ্ছে 3। এবার আমরা এখান থেকে বিক্রিয়ার যে ক্রম বার করার একটা প্রসেস শিখবো। সবসময়তে মানে পরীক্ষায় এখানে শর্ট কোশ্চেনে বা এমসিকিউতে বা এসিকিউতে খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, সেটা হচ্ছে কোনো একটা রিয়াকশনের রেট কনস্ট্যান্টের ভ্যালু দিয়ে দেবে। রেট কনস্ট্যান্ট কী জিনিস আমি একবার বলে দিই, বরং রেট কনস্ট্যান্টটা নাহলে বোঝা যাবে। রেট কনস্ট্যান্ট হচ্ছে কোনো একটা রিয়াকশনের রেট, সবসময়তে কি হয়, রিয়াকশনের রেট হচ্ছে প্রপোর্শনাল হয় হচ্ছে তার বিক্রিয়কের ঘাতে উন্নীত মানে বিক্রিয়কের গাঢ়ত্বের ঘাতে উন্নীত সংখ্যা সমষ্টির সাথে সমানুপাতিক হয়। তো সেক্ষেত্রে প্রপোর্শনাল সাইনটাকে তুললে আমরা কি পাই, একটা কনস্ট্যান্ট কে পাই, আর কনসেন্ট্রেশন যেমন থাকছে এখানে যাই থাকুক। এখানে আমরা রিয়াকশনের যে রেট কনস্ট্যান্ট সেটা কি করে বার করবো না, সবসময় আমরা এখানে বলবো যে কনসেন্ট্রেশন অফ দ্য রিয়াক্ট্যান্ট সবসময়তে 1 ধরে নেবো আমরা। তাহলে কি বলবো, কোনো একটা নির্দিষ্ট উষ্ণতায় কোনো একটি বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব 1 হলে সেই বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ার যে হার সেই বিক্রিয়ার হার ধ্রুবক নামে পরিচিত। মানে রিয়াকশনের ক্ষেত্রে একটা রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন যখন 1 হয়ে যাবে তখন সেই রিয়াক্ট্যান্টের যে রিয়াকশনের যে রেটটা সেই রিয়াকশনের যে রেট কনস্ট্যান্টের ইকুয়াল হয়ে যাবে বা কে এর ইকুয়াল হয়ে যাবে। তার মানে আমরা বলতে পারি যে আর হচ্ছে কে, তাহলে আর ইকুয়ালস টু যদি কে হয় যখন কিনা আমরা কনসেন্ট্রেশন অফ এ কে আমরা 1 ধরেছি, তখন আমরা এই রেটকেই বলবো রেট কনস্ট্যান্ট। এবার রেট কনস্ট্যান্টের ভ্যালু থেকে আমরা অনেক সময় দেখতে পাই যে কোশ্চেন দেয় যে রিয়াকশনের অর্ডার কত। রিয়াকশনের অর্ডার কেমন করে আমরা বার করবো না, রেট কনস্ট্যান্টের ভ্যালু ম্যাক্সিমাম টাইমে যেটা দেয় সেটা হচ্ছে আমাদের মানে রেট কনস্ট্যান্টের যে ইউনিট হয় সেটা হচ্ছে আমাদের মোল টু দি পাওয়ার
মোল টু দি পাওয়ার 1 মাইনাস n, লিটার টু দি পাওয়ার n মাইনাস 1 আর সেকেন্ড ইনভার্স। এবারে কোনো একটা যদি এখানে হচ্ছে n হচ্ছে অর্ডার বা বিক্রিয়ার ক্রম। এবার এই অবস্থায় আমরা একটা জিনিস দেখব যে কোনো একটা রিয়াকশনের ক্ষেত্রে সাপোজ আমি ধরে নিলাম দিয়ে দিল হচ্ছে মোল নাম্বার হচ্ছে মোল টু দি পাওয়ার -1 লিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স হতেই পারে। তাহলে রেটটা কত? রেট আমরা কি করে ক্যালকুলেট করবো না, রেট ক্যালকুলেট করতে গেলে ওই যে ফর্মুলাটা বললাম মোল টু দি পাওয়ার 1 - n লিটার টু দি পাওয়ার n-1 সেকেন্ড ইনভার্স। তো ওইটার সাথে যদি আমরা যে কোনো একটাকে যদি আমরা কম্পেয়ার করি, আমি ধরে নিলাম লিটারের সাথে কম্পেয়ার করব, তাহলে লিটারের সাথে কম্পেয়ার করলে আমরা কি পাচ্ছি, মোল টু দি পাওয়ার 1 - n লিটার টু দি পাওয়ার n-1, তাই তো? এবারে লিটার টু দি পাওয়ার n-1 ইকুয়ালস টু যদি 2 হয়, তাহলে পাচ্ছিটা কি? তাহলে পাচ্ছি এরকম ব্যাপারটা যে n ইকুয়ালস টু 2 + 1 দ্যাট উইল বি ইকুয়ালস টু 3। আচ্ছা, তো এরকম করে আমরা মানে লিটারের সাথে এমন কম্পেয়ার করলাম লিটারের পাওয়ারের সাথে, তেমন আমরা মোলের পাওয়ারের সাথে কম্পেয়ার করতে পারি। দেখবে অনেক এক্সাম্পল পাবে বইতে, ওখান থেকে করে নিতে পারবে। আর এক্সামে কোশ্চেনে যে মানে পিওয়াইকিউ অ্যানালিসিস করলে তোমরা দেখতে পাবে এরকম। এবার বাকি আমি যে পোর্শনটায় আসছি সেটা হচ্ছে রিয়াকশনের যে অর্ডার। সেই অর্ডার আমরা মোটামুটিভাবে আমাদের সিলেবাসে আছে হচ্ছে দুটো অর্ডার। তো আমরা রিয়াকশন রেট আমরা দু ধরনের পেয়েছি। একটা হচ্ছে ইনস্ট্যান্টিনিয়াস রেট ইকুয়েশন, একটা হচ্ছে আমাদের ডিফারেন্সিয়াল ফর্ম অফ রেট, আর একটা হচ্ছে ইন্টিগ্রাল ফর্ম অফ রেট। তো ডিফারেন্সিয়াল ফর্ম অফ রেটটাকে মানে অবকলিত রূপটা থেকে আমরা সমাকলিত রূপটা বার করতে পারবো। অবকলিত রূপ আমরা কেমন পেয়েছি না, ডি কনসেন্ট্রেশন অফ এ বাই ডিটি, এটাই তো আমরা জানি। এছাড়া এবার এখান থেকে আমরা জিরো অর্ডার আর ফার্স্ট অর্ডার রিয়াকশন যে ইনস্ট্যান্টিনিয়াস রেট ইকুয়েশনটাকে বার করব কি করে, যদি আমি একটা ধরে নিই ফার্স্ট জিরো অর্ডার রিয়াকশনের ক্ষেত্রে, জিরো অর্ডার রিয়াকশনে একটা রিয়াকশন যদি ধরে নিই এ থেকে পি যাচ্ছে, সেক্ষেত্রে আমরা এখানে রিয়াকশন রেটটা কেমন পাবো, আমি বলেছি যে এখানে রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন যেহেতু কমছে তার জন্য এখানে মাইনাস সাইন আসবে। মাইনাস সাইন এলে এখানে ডি কনসেন্ট্রেশন অফ এ বাই ডিটি, আর অ্যাকর্ডিং টু ল অফ মাস অ্যাকশন এটা প্রপোর্শনাল হয় রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন তার পাওয়ারে যত হবে তার সাথে। তো এখানে পাওয়ার যদি আমি জিরো অর্ডার ধরে নিই, তাহলে কনসেন্ট্রেশন অফ এ হোল টু দি পাওয়ার 0। আচ্ছা বেশ, এরপরে নেক্সট একটা স্টেপ যদি এগোই তাহলে কি হবে, মাইনাস ডি কনসেন্ট্রেশন অফ এ বাই ডিটি ইকুয়ালস টু কে, কে মানে হচ্ছে রেট কনস্ট্যান্ট, আর এখানে আমি কিছু লিখলাম না, এ পাওয়ার 0 মানে 1 হয়ে যায়, তাই তো? মানে মানে যে কোনো কিছুর পাওয়ার যদি 0 হয়ে যায় দ্যাট উইল বি ইকুয়ালস টু 1, তাহলে এখানে 1 হয়ে গেল। তাহলে আমরা পেলাম মাইনাস ডি কনসেন্ট্রেশন অফ এ বাই ডিটি ইকুয়ালস টু কে ইন্টু 1। এবার আমরা একটা জিনিস নেক্সট স্টেপ করছি যে ডি কনসেন্ট্রেশন অফ এ মাইনাসে আছে ইকুয়ালস টু ডিটিটাকে ওই পাশে আমি ক্রস মাল্টিপ্লাই করে দিলাম। ক্রস মাল্টিপ্লাই করে দিলে কি হবে, কে ইন্টু ওখানে আমাদের হয়ে যাবে হচ্ছে ডিটি, বা নর্মাল কে ডিটি লিখে দিচ্ছি আমি, একই ব্যাপার। এবারে নেক্সট যে স্টেপ নিশ্চয়ই বুঝতে পারছো যে এই স্টেপে আমরা কি করব, দুই দিকে ইন্টিগ্রেট করে দেবো। তো দুই দিকে ইন্টিগ্রেট করে দিলাম, কে ইন্টিগ্রেট করলাম না, কারণটা হচ্ছে যে কে তো কনস্ট্যান্ট, কে তো ইন্টিগ্রেশন হয় না। এবারে নর্মাল নিশ্চয়ই জানো যে ইন্টিগ্রেশন অফ ডিএক্স কত, ইন্টিগ্রেশন অফ ডিএক্স হচ্ছে এক্স প্লাস সি। এবার কিন্তু আমরা এখানে এক্স প্লাস সিটা এখানে এই এর জায়গাটা আমরা এক্স প্লাস সি পুট করবো না, আমরা পুট করবো কে আর টি মানে ডিটির যে ইন্টিগ্রেশন ওখানে। কারণটা কি, তোমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশন পড়বে ক্লাস 12-এ, ওখানে দেখবে যে মানে যদি এরকম ইকুয়েশনের বোথ সাইডে যদি আমরা ইন্টিগ্রেশন নিই, তখন আমরা দুদিকে কিন্তু কনস্ট্যান্ট নিতে পারি না, যে কোনো একদিকে কনস্ট্যান্ট নিতে হয়। তো সেক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হবে এখানে হচ্ছে এরকম যে ইন্টিগ্রেশন মাইনাস ইন্টিগ্রেশন ডি কনসেন্ট্রেশন অফ এ ইকুয়ালস টু কে ইন্টিগ্রেশন ডিটি। তাহলে এখান থেকে কেমন আসছে ব্যাপারটা, এখান থেকে আসছে হচ্ছে কনসেন্ট্রেশন অফ এ ইকুয়ালস টু কে টি প্লাস সি। সি হচ্ছে কি, ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, সমাকলন ধ্রুবক। এবার সমাকলন ধ্রুবক এবার এলো। এবার ইন্টিগ্রাল ইকুয়েশনটা বার করতে হলে আমাদের এই সি এর ভ্যালুটাকে জানতে হবে। সি এর ভ্যালুটাকে জানতে গেলে আমাদের পৌঁছে যেতে হবে হচ্ছে ইনিশিয়াল স্টেজে বা প্রাথমিক
পর্যায়ে একটা বিক্রিয়া শুরু হওয়ার আগে কি ছিল, বিক্রিয়া যখন শুরু হয়নি তখন টি বা টাইম কত ছিল, 0 ছিল না, কারণ রিয়াকশন তো শুরুই হয়নি, টাইমটা আমরা জানবো কি করে। আচ্ছা, সেকেন্ডলি কনসেন্ট্রেশন অফ রিয়াক্ট্যান্ট কত ছিল, কিছুই ছিল না, এ 0 ছিল, 100% ছিল। তারপরে তো আস্তে 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 কমে গিয়ে প্রোডাক্ট তৈরি হবে, তাই তো। তা এটা আমাদের 100 লেখার দরকার নেই, নর্মালি আমি A0 লিখে দিলাম। এবারে এই যে ভ্যালুগুলোকে বা এই ডেটাগুলোকে আমি পুট করে দিচ্ছি হচ্ছে ওই যে ইকুয়েশনটা পেলাম, যে কনসেন্ট্রেশন অফ A ইকুয়ালস টু মাইনাস কনসেন্ট্রেশন অফ A ইকুয়ালস টু KT প্লাস C ওখানে। তাহলে মাইনাস কনসেন্ট্রেশন অফ এটা হয়ে যাবে মাইনাস কনসেন্ট্রেশন অফ A0 ইকুয়ালস টু K ইন্টু টি এর জায়গায় K ইন্টু 0 প্লাস C। তাহলে এখান থেকে সি এর আমরা ভ্যালু কি পাচ্ছি, মাইনাস কনসেন্ট্রেশন অফ A0। এবারে যে সি এর ভ্যালুটাকে আমি আবার ওই ইকুয়েশনটায় পুট করে দিচ্ছি, তাহলে ইকুয়েশনটা পুট করে দিলে কি হবে, মাইনাস কনসেন্ট্রেশন অফ A ইকুয়ালস টু KT মাইনাস, মানে এখানে প্লাস সি ছিল, এখানে সি এর ভ্যালুটা যেহেতু আমরা পেয়ে গেছি মাইনাস কনসেন্ট্রেশন অফ A0, তার জন্য আমরা মাইনাস কনসেন্ট্রেশন অফ A0 বসিয়ে দেবো। আর এদিক থেকে আমরা KT তাহলে কি পাচ্ছি, KT পাবো হচ্ছে আমরা মাইনাস, নয় সরি, তাহলে এখানে হবে হচ্ছে কনসেন্ট্রেশন অফ A0 মাইনাস এ। আর একটা লাইন যদি আমি একটুখানি যদি বাড়িয়ে নিই, একটা লাইন, আর একটা লাইন যদি আমি এখান থেকে বাড়িয়ে নিই, আমি এই লাইনেই করে দিচ্ছি একেবারে, জাস্ট এ মিনিট। এখানে বাই টি হয়ে যাবে, একই ব্যাপার, যে কে ইকুয়ালস টু কনসেন্ট্রেশন অফ A0 মাইনাস এ বাই টি। এটা হচ্ছে আমাদের ফার্স্ট অর্ডার রিয়াকশনের ইনস্ট্যান্টিনিয়াস রেট ইকুয়েশন বা সমাকলিত হার ধ্রুবক বা মানে সমাকলন বা সমাকলিত রূপ, ইন্টিগ্রাল ফর্ম। এবার এইখান থেকে একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে একটা রিয়াকশনের হাফ লাইফ ক্যালকুলেট করতে দেয় অনেক সময়। এটা নর্মাল আমাদের থিওরিটিক্যাল কোশ্চেনও হয়, আর একটা নিউমেরিক্যাল বেসড কোশ্চেনও হয়। তো থিওরিটিক্যাল বেসড কোশ্চেনটার ক্ষেত্রে আমি বলছি, এখান থেকে এটা যদি জানা যায় তাহলে নিউমেরিক্যাল বেসড কোশ্চেনে জাস্ট ভ্যালুটা পুট করা যায়, করে একদম ডাইরেক্ট ক্যালকুলেট করা যায়। কি করে আমরা করব, তো হাফ লাইফ ব্যাপারটাকে আমি একটু জানতে হবে। আমি ধরে নিলাম যে একটা রিয়াকশন চলছে, ঠিক আছে, একটা রিয়াকশন সাপোজ চলছে, একটা রিয়াকশন নর্মাল এরকম করে প্রসিড করছে, আমি ধরে নিলাম এটা স্টার্টিং পয়েন্ট, এটা এন্ডিং পয়েন্ট, ঠিক আছে, স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্ট। স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্ট ধরে নেওয়ার পরে ধরে নিলাম একটা রিয়াকশনের ক্ষেত্রে রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন 100% আছে, নর্মালি থাকে, সবাই নিজেদের মধ্যে একদম 100% থাকে, সব কিছু আমরা 100% দিয়ে সবসময় চেষ্টা করি, তা যে পরীক্ষা দেওয়াই হোক আর যা কিছুই হোক না কেন 100% দিয়ে আমরা সবসময় চেষ্টা করি, তার জন্য সব কিছু ক্ষেত্রেই যে কোনো জিনিসের মধ্যে নিজের মধ্যে 100% থাকে, তো এক্ষেত্রেও আমরা ব্যতিক্রম নয়, তো 100% এর মধ্যেও আছে নিজের। এবার একটা পার্টিকুলার টেম্পারেচার, একটা ফিক্সড টেম্পারেচারে কোনো একটা রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশনে একটা যে সময় সেই রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশনের হাফ হয়ে যায়, তাকে বলা হয় ওই বিক্রিয়ক পদার্থের অর্ধায়ুকাল বা বিক্রিয়ার অর্ধায়ুকাল বা হাফ লাইফ। মানে এই রিয়াক্ট্যান্টের যে কনসেন্ট্রেশন মানে 100% আমি ধরে নিলাম A0, তাহলে এটা কি হয়ে গেল না, একটা পার্টিকুলার টাইমে এসে কি দেখা গেল না, কনসেন্ট্রেশনটা কি হয়ে গেল, এর 0/2 হয়ে গেল, মানে হাফ হয়ে গেল, দ্যাট মানে হচ্ছে 50% হয়ে গেল, তাই তো। এটা হচ্ছে আমাদের হাফ লাইফের কথা বললাম আমি। এবার হাফ লাইফটা ক্যালকুলেট করব কি করে, এই জিনিসটাকে কনসেপ্টটাকে মাথায় রেখেই আমরা ভ্যালুটাকে পুট করব, ওই যে ইকুয়েশনটা পেলাম আমরা ওখানে ভ্যালুটা পুট করব। তো আমরা টি কি পাচ্ছি, টি পাচ্ছি হচ্ছে আমরা ধরে নিলাম একটা হাফ লাইফ হচ্ছে টি হাফ, বাকি যে কনসেন্ট্রেশনটা আমরা পাবো, কনসেন্ট্রেশনটা ক্যালকুলেট করব আমরা, সেটা আমরা এখন ক্যালকুলেট করব, তখন বিক্রিয়ার যে অর্ধায়ুটা পাবো সেটা এরকম হবে যে যে টি সময় পরে যে গাঢ়ত্বটা সেটা হয়ে যাবে প্রাথমিক গাঢ়ত্বের অর্ধেক, তাই তো, প্রাথমিক গাঢ়ত্বের অর্ধেক। তাহলে টি আমি ধরে নিলাম টি হাফ, যেটা হচ্ছে আমাদের হাফ লাইফ বা অর্ধায়ু, আর কনসেন্ট্রেশন অফ এ ধরে নিলাম আমি হচ্ছে A0/2, তার কারণ প্রাথমিক গাঢ়ত্বের অর্ধেক হয়ে গেছে। এবার এই ভ্যালুগুলোকে জাস্ট ওই ফর্মুলাটায় পুট করলে আমাদের কাজ হয়ে যাবে। তো ফর্মুলাটা আমরা পেয়েছিলাম কি, ফর্মুলাটা আমরা পেয়েছিলাম হচ্ছে টি ইকুয়ালস টু কনসেন্ট্রেশন অফ A0 বা মাইনাস এ বাই কে, আমি জাস্ট কে আর টিটাকে জাস্ট এক্সচেঞ্জ করে নিয়েছি জায়গাটা, তাহলে কনসেন্ট্রেশন অফ এ যেমন থাকার থাকছে,
মাইনাস কনসেন্ট্রেশন অফ এ জিরোটা যেমন থাকার থাকছে, আর কনসেন্ট্রেশন অফ এর জায়গায় আমি পুট করে দিচ্ছি কনসেন্ট্রেশন অফ এ জিরো বাই টু বাই কে। তাহলে এখান থেকে নর্মালি ক্যালকুলেট করে আমরা কি পাচ্ছি, 2a0 মাইনাস এ, আর টুটা তো তলায় চলে যাবে, তার মানে চলে আসছে হচ্ছে 2a0 মাইনাস এ, মানে কি, তাহলে হচ্ছে আমাদের কনসেন্ট্রেশন অফ এ চলে আসছে বাই 2k। এটাই হচ্ছে আমাদের হাফ লাইফ। খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, এটা কিন্তু আসে, এটা কিন্তু আসে পরীক্ষা, কিন্তু অনেক সময় ওখানে আমাদের ডেরিভেশনটা দেয়, কিংবা অনেক সময় কিন্তু আবার ডাইরেক্ট নিউমেরিক্যাল কোশ্চেনও এখান থেকে আসে। আচ্ছা বেশ, এবার কয়েকটা এখান থেকে গ্রাফ আছে, গ্রাফগুলো একটু বলে দিই। গ্রাফগুলো কেমন, মানে জিরো অর্ডার রিয়াকশনের ক্ষেত্রে রেট ভার্সেস ইনিশিয়াল কনসেন্ট্রেশনের গ্রাফ। রেটের সাথে ইনিশিয়াল কনসেন্ট্রেশনের সম্পর্কটা কেমন, রেটের সাথে ইনিশিয়াল কনসেন্ট্রেশন হচ্ছে মানে সরি ইনিশিয়াল কনসেন্ট্রেশন বলছি মানে নর্মাল কনসেন্ট্রেশন। তাহলে এখানে আমরা জানি যে আর ইকুয়ালস টু কে ইন্টু এ টু দি পাওয়ার জিরো। তাহলে জিরো মানে কিছুই নেই, ওয়ান, তাহলে এর কোনো টার্মই নেই, তাহলে এর টার্ম নেই, তার মানে নর্মাল আমরা আর ভার্সেস কে প্লট করছি, মানে আর ভার্সেস এ কে প্লট করছি, এর কোনো ব্যাপার নেই, তাহলে নর্মাল দিক থেকে একটা নর্মাল গ্রাফ তৈরি হবে। এটা হচ্ছে আমাদের একটা গেল। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে কনসেন্ট্রেশন অফ এ ভার্সেস টি, মানে গাঢ়ত্বের সাপেক্ষে মানে গাঢ়ত্ব আর সময়ের সাপেক্ষে গ্রাফটা কেমন হবে। তাহলে কনসেন্ট্রেশন অফ এ আর টি এর মধ্যে রিলেশনটা কোথায় আছে, কনসেন্ট্রেশন অফ এ আর টি এর মধ্যে একটাই রিলেশন, সেটা হচ্ছে আমরা জানি যে কনসেন্ট্রেশন অফ এ জিরো মাইনাস কনসেন্ট্রেশন অফ এ ইকুয়ালস টু কেটি। আচ্ছা বেশ, এরপর আমি একটা কাজ করছি, ওই ওই যে এই পাশে একটা কাজ করছি আমি, যে এ জিরোটাকে এই নর্মাল আমি রেখে দিচ্ছি, এ জিরোটাকে আমি না, সরি এ জিরোটাকে না রেখে আমি এ জিরো মাইনাস কেটি ইকুয়ালস টু কনসেন্ট্রেশন অফ এ করে দিচ্ছি, ঠিক আছে, এ জিরো মাইনাস কেটি ইকুয়ালস টু এ করে দিচ্ছি। এবার একটুখানি জাস্ট ভেবে দেখো তো, এটা কোনো চেনা ফর্মুলায় মনে হচ্ছে? এটা কিন্তু আমাদের স্ট্রেট লাইনের ইকুয়েশন না। স্ট্রেট লাইনের ইকুয়েশনটা কি করে বুঝলাম না, স্ট্রেট লাইনের ক্ষেত্রে আমরা এখানে পাচ্ছি ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি। এম বলতে এখানে আমরা কে কে ধরছি, আর এক্স বলতে এখানে এটাকে ধরছি, আর সি বলতে আমরা প্লাস সি বলতে আমরা মানে এখানে সি কে মানে কনসেন্ট্রেশন অফ এ জিরো কে ধরছি। তার মানে ওয়াই ইকুয়ালস টু আমরা পাচ্ছি কাকে না, ওয়াই ইকুয়ালস টু পাচ্ছি কনসেন্ট্রেশন অফ এ কে। আচ্ছা এম ইকুয়ালস টু পাচ্ছি মাইনাস কে কে। আচ্ছা এক্স ইকুয়ালস টু পাচ্ছি টি কে, আর সি ইকুয়ালস টু পাচ্ছি কনসেন্ট্রেশন অফ এ জিরো কে। তো সেক্ষেত্রে গ্রাফটা কেমন হবে, সেক্ষেত্রে গ্রাফটা একদম নিচের মানে আমাদের গ্রাফটা কেমন হবে, এক্স মানে এক্স অ্যাক্সিসে কাকে নিচ্ছি আমরা, টি কে নিচ্ছি, ওয়াই অ্যাক্সিসে কাকে নিচ্ছি, কনসেন্ট্রেশন অফ এ কে নিচ্ছি। তাহলে গ্রাফটা কেমন হবে, এখানে তো নেগেটিভ সাইন, তার জন্য নেগেটিভ সাইন মানে এদিকে মানে তলার দিকে আসবে যে ব্যাপারটা, তাই তো আশা করছি এগ্রি করবে জিনিসটা, যে কারণ এরকমই গ্রাফটা হয়, এরকম নিচের দিকে হয়, এটা স্লোপটা হবে হচ্ছে মাইনাস কে, তাই তো স্লোপটা হবে হচ্ছে মাইনাস কে। আচ্ছা বাকি রইল হচ্ছে টি হাফের সাথে এ জিরো। টি হাফের সাথে এ জিরোর যে গ্রাফটা কেমন হয়, টি হাফের সাথে এ জিরো গ্রাফটা এরকম হয় যে টি হাফ ইকুয়ালস টু কনসেন্ট্রেশন অফ এ জিরো বাই টু কে। আচ্ছা এটাকেও আমরা একটুখানি যদি ভাবি এরকম, যে এটাকে আমরা ওয়াই ইকুয়ালস টু, এটাকে আমরা এক্স ধরে নিচ্ছি আমি, এটাকে এক্স আর এটা হচ্ছে এম প্লাস সি। তাহলে এরকম আমাদের মূল বিন্দুগামী বা আমাদের যে একদম কেন্দ্র থেকে বা একদম মূল বিন্দু মানে 0,0 পয়েন্ট দিয়ে যাবে। আশা করছি এখানটা বোঝা গেল। আচ্ছা বেশ, এবার নেক্সট যে টপিকটা আসছে সেটা হচ্ছে ফার্স্ট অর্ডার রিয়াকশন। একইভাবে ফার্স্ট অর্ডার রিয়াকশনের আমরা ইনস্ট্যান্টিনিয়াস রেট ইকুয়েশন থেকে ডাইরেক্ট একদম বার করব হচ্ছে আমাদের ইন্টিগ্রেটেড রেট ইকুয়েশন। কী করে বার করবো না, আমরা এখানেও ধরে নেবো কোনো একটা রিয়াকশন এ থেকে বি হচ্ছে, এরকম এ থেকে বি হচ্ছে। এবার রেটটা এখানে কেমন হবে, রেটটা এরকমভাবে এখানে ক্যালকুলেট করব যে আর ইকুয়ালস টু, সরি আর নয়, মাইনাস কনসেন্ট্রেশন অফ এ
ইকুয়ালস টু ডিটি, মানে মাইনাস কনসেন্ট্রেশন, মানে মাইনাস ডি কনসেন্ট্রেশন অফ এ বাই ডিটি ইকুয়ালস টু কে ইন্টু কনসেন্ট্রেশন অফ এ টু দি পাওয়ার 1। তার কারণ কি এখানে 1 কেন? তার কারণ এখানে অর্ডার 1, তার জন্যই 1 হলো। আচ্ছা, এবার এখানে একটুখানি চেঞ্জ করছি পজিশনগুলো। পজিশন চেঞ্জ বলতে মাইনাস ডি কনসেন্ট্রেশন অফ এ বাই ওইদিকে আমরা ডি কনসেন্ট্রেশন অফ এ বাই ডিটি ইকুয়ালস টু কে ইন্টু কনসেন্ট্রেশন অফ এ ছিল, ওখানে ওই এটাকে আমি এর ডিনোমিনেটরে বা হরে নিয়ে চলে আসছি, ইকুয়ালস টু কে ডিটি। আচ্ছা, এবার বুঝাই গেছে এবারে কি করব, এবারে বোথ সাইড আমরা ইন্টিগ্রাল করছি, ঠিক ইন্টিগ্রেট করে দিচ্ছি বোথ সাইড। তাহলে নর্মাল আমরা জানি ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স কত হয়, ln x ন্যাচারাল লগ প্লাস সি। তো এখানে আমরা একই জিনিস অ্যাপ্লাই করব। এখানে আমরা অ্যাপ্লাই করলে কেমন পাবো না, ইন্টিগ্রেশন মাইনাস ইন্টিগ্রেশন ডি কনসেন্ট্রেশন অফ এ বাই ডি, মানে এ, এটা হয় হচ্ছে মাইনাস ln কনসেন্ট্রেশন অফ এ ইকুয়ালস টু কে টি প্লাস সি। আবারও একইভাবে আমরা সি এর ভ্যালুটাকে, মানে ইন্টিগ্রাল কনস্ট্যান্টের ভ্যালুটাকে বার করব। যখন টি ইনিশিয়াল কনসেন্ট্রেশনে 0 ছিল আর কনসেন্ট্রেশন অফ এ যখন ছিল এ 0, এই ভ্যালুটাকে এখানে পুট করলে কেমন পাচ্ছি আমরা, এই ভ্যালুটাকে আমরা এখানে পুট করলে পাচ্ছি হচ্ছে মাইনাস ln কনসেন্ট্রেশন অফ এ 0 ইকুয়ালস টু কে ইন্টু টি, টি মানে 0 হয়ে গেছে এখানে, তাহলে এখানে কে ইন্টু 0 0 হয়ে গেল, তাহলে সি এর ভ্যালু আমরা পাচ্ছি মাইনাস ln এ 0। তাহলে মাইনাস ln কনসেন্ট্রেশন অফ এ ইকুয়ালস টু কে টি মাইনাস ln কনসেন্ট্রেশন অফ এ 0। এবার ln এ 0টাকে আমি এই পাশে যদি নিয়ে আসি তাহলে কেমন হয়ে যাবে, ln এ 0 মাইনাস ln এ, তার মানে ln আর লগ প্রায় সিমিলার, শুধুমাত্র এটা ন্যাচারাল লগ, মানে ln হচ্ছে ই বেসে লগ হয় আর নর্মাল লগ হচ্ছে 10 বেস হয়, তাই তো। এবার এই এ 0টাকে এই পাশে আমি যদি নিয়ে আসি তাহলে কি হবে, এখানে যদি নিয়ে আসি তাহলে হয়ে যাবে হচ্ছে ln এ 0 মাইনাস ln এ ইকুয়ালস টু কে টি। এবারে ফর্মুলায় যদি আমরা নর্মালভাবে ফেলি তাহলে কি হবে, ln কনসেন্ট্রেশন অফ এ 0 বাই এ ইকুয়ালস টু কেটি। এটাই হচ্ছে ইন্টিগ্রাল ইকুয়েশনটা, এটা হচ্ছে ইন্টিগ্রেশন করার পরে বা ইন্টিগ্রাল ইকুয়েশনটা যেটা পেলাম। আচ্ছা, এটাকে আমরা অন্যভাবেও লিখতে পারি। এটাকে অন্যভাবে লিখবো কি করে না, আমরা পেয়েছি ln কনসেন্ট্রেশন অফ এ 0 বাই এ ইকুয়ালস টু কেটি। আচ্ছা, এবার আমরা এখান থেকে একটা জিনিস বলবো যে ln এ 0 মানে আমি বলেছি একটু আগে যে 100%, অলওয়েজ 100% জিনিস থাকবে, বাই আমি 100%টাকে ধরে নিলাম হচ্ছে, আমি এখানে এরকমভাবে 100%টাকে না ধরে আমি লিখে নিলাম কনসেন্ট্রেশন অফ এ 0 মানে হচ্ছে স্মল এ। আচ্ছা, আর বাকি বাই এ হচ্ছে কি, বাই এ হচ্ছে এ মাইনাস এক্স, এক্স হচ্ছে 100%-এর কত অংশ বিক্রিয়া সম্পন্ন হয়েছে, ঠিক আছে। 100%-এর কত অংশ বলতে একটা রিয়াকশান সাপোজ 100% হচ্ছে, তার যদি 2/3 সম্পন্ন হয় তাহলে কত পোর্শনটা আমার, মানে কত পার্সেন্ট আমার শেষ হয়েছে সেটা নিশ্চয়ই বার করতে পারবে এরকম মাল্টিপ্লিকেশন করে, সেইটা হচ্ছে এক্স। বোঝা গেছে? আচ্ছা, এইবার একইভাবে এখানেও আমরা এই রিয়াকশানের যে বিভিন্ন ধরনের গ্রাফগুলো একটুখানি দেখব। ফার্স্ট যে গ্রাফটা দেখব সেটা হচ্ছে যে আমাদের বিক্রিয়ার যে গাঢ়ত্বের সাথে মানে, আচ্ছা এখানে আমি আগে ফার্স্টে একটু অর্ধায়ু কালটা বলে দিই। অর্ধায়ুটা কি করে বার করবো, এই একই কনসেপ্ট, টি হাফকে আমরা, মানে টিকে আমরা টি হাফ ধরে নেবো, টিকে আমরা টি হাফ ধরে নিলাম। বাকি রইল কনসেন্ট্রেশন অফ এ, যেটা হয়ে যাবে কি এ 0/2। বোঝা গেছে? এইবার কি হবে না, ln এ 0 বাই এ ছিল, এর জায়গায় আমি বসিয়ে দিচ্ছি এ 0/2 ইকুয়ালস টু কে ইন্টু টি হাফ। এইবার এইটা কেটে যাবে, ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে 2টা ওপরে উঠে গেলে যত ভ্যালু দাঁড়াবে সেটা মানে ln2 এর ভ্যালু হয় হচ্ছে 0.693, ln2 এর ভ্যালু হয় হচ্ছে 0.693, তার মানে ভ্যালুটা কেমন হয়ে যাবে, 0.693
0.693 ইকুয়ালস টু কেটি, তাই তো? কেটি ছিল মানে কেটি হাফ, তাহলে আমি এখান থেকে বাই কে নিয়ে নিলাম এদিকটা, আর এই দিকটায় টি হাফ। এই হচ্ছে আমাদের এখানে হাফ লাইফ এখানে ক্যালকুলেশন করলাম আমরা। এবার এখান থেকে গ্রাফগুলো একটুখানি বই থেকে দেখে নেবে, গ্রাফগুলো যদি প্রবলেম হয় আমাকে গ্রুপে মেসেজ করবে, আমি বলে দেবো। আচ্ছা, এখান থেকে একটা খুব মোস্ট কমন কোয়েশ্চেন আসে, সেটা হচ্ছে যে ফার্স্ট অর্ডার রিয়াকশন কখনো শেষ হয় না কেন? মানে ফার্স্ট অর্ডার রিয়াকশন বা প্রথম ক্রম বিক্রিয়া কখনো কিন্তু সম্পূর্ণ হয় না। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলে রাখি, এলএন এর সাথে লগ অনেক সময় না অঙ্ক করতে গেলে ওই লগ মানে লগে নিয়ে সবসময় অঙ্কটা করার চেষ্টা করবে, কখনো এলএন এ রেখে অঙ্ক করলে কিন্তু একটু মানে কমপ্লিকেটেড হয়ে যাবে। তার চেয়ে ভালো আমি মনে করি যে সবসময় লগে নিয়ে আসা হয় অঙ্কটাকে। তো নিশ্চয়ই জেনে থাকবে এলএন এক্স ইকুয়ালস টু আমরা কি লিখি, এলএন এক্সকে লিখি আমরা হচ্ছে লগ ই বেসে এক্স। এবারে লগ ই বেসে এক্সকে আমরা আবার লিখতে পারি 10 বেসে নিয়ে আসতে গেলে লগ 10 বেসে এক্স, এরকম যদি লিখতে হয় আমাদের, তাহলে আমরা কি করি না লগ 10 বেসে এক্স এর সাথে 2.303কে আমরা গুণ করি। তার মানে সোজা কথা হচ্ছে এলএন এক্স ইকুয়ালস টু 2.303 লগ 10 বেসে এক্স। আচ্ছা, এটা একটু মনে রাখবে, এটা ম্যাথেও শিখেছো, ফিজিক্সেও শিখেছো, এগুলো কিন্তু বিভিন্ন জায়গায় কাজে লাগে। আচ্ছা, এইবার আমরা যে প্রায় আমাদের পোর্শন শেষই হয়ে এসছে, আর একটুখানি বাকি। এবার যে পোর্শনটা আসছে সেটা হচ্ছে যে একটা রিয়াকশানের ক্ষেত্রে যে আমাদের এই যে ফার্স্ট অর্ডার রিয়াকশন, এখানে আমরা বলছি যে এটা কখনো শেষ হয় না। কেন শেষ হয় না একটুখানি আমাদের ম্যাথামেটিক্যালি বুঝতে হবে। এটা কিন্তু খুব কমন কোশ্চেন আর খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আমরা নর্মালি কি দেখলাম যে এলএন কনসেন্ট্রেশন অফ এ জিরো সরি ln concentration of A0 by A equals to KT, তাই তো? এবার বিক্রিয়াটা আমরা সম্পূর্ণ করতে চাইছি। বিক্রিয়া সম্পূর্ণ হতে গেলে আমাদের কি করতে হবে, যে বর্তমান যে গাঢ়ত্বটাকে পুরো শূন্য করে দিতে হবে, মানে টি সম্পূর্ণ পুরো রিয়াকশনের এতে কনসেন্ট্রেশন অফ দ্য রিয়াক্ট্যান্ট পুরো কমপ্লিট হয়ে গেছে, মানে এটা পুরো জিরো হয়ে গেছে, তারপরে আমরা বলতে পারি একটা বিক্রিয়া শেষ হয়েছে। তো সেক্ষেত্রে এই যে পোর্শনটাকে আমাদের জিরো করতে হয়। তো জিরো করতে হলে এরকম করে আমরা জিরো করতে পারি না, এখানে একটুখানি সাজিয়ে নিই। তার জন্য কি করে সাজাচ্ছি না, ln কনসেন্ট্রেশন অফ A0 বাই A ইকুয়ালস টু KT। এবার আমি কি করছি, নিউমারেটরকে ডিনোমিনেটর করছি, ডিনোমিনেটরকে নিউমারেটর করছি। তার জন্য আমরা একটাই কাজ করি, যে মাইনাস সাইন নিয়ে এদিকে A বাই A0 ইকুয়ালস টু KT। এটা লগের বা ন্যাচারাল লগের একটা প্রপার্টি, ক্লাস 9 আর ক্লাস 11 দুটোতেই ছিল। আচ্ছা, এবার এখান থেকে কাজ করছি যেটা, সেটা হচ্ছে ln a বাই A0 ইকুয়ালস টু ওই মাইনাস সাইনটাকে ওই পাশে পাঠিয়ে দিলে মাইনাস কেটি চলে আসবে। এইবার ln মানে কি, ln মানে হচ্ছে ন্যাচারাল লগে ই, মানে মানে লগের ই বেস। তাহলে সেক্ষেত্রে এইরকম ব্যাপারটা আসবে যে A0 বাই A ইকুয়ালস টু ই টু দি পাওয়ার মাইনাস কেটি, ই বেসে হয় সবসময়তে, তার জন্য ই টু দি পাওয়ার মাইনাস কেটি হয়ে গেল। কারণ আমরা জানি একটা জিনিস, যে লগ ই বেস হোক আর যাই হোক না কেন, ই বেস এক্স ইকুয়ালস টু এম হলে আমরা লিখতে পারি যে এক্স ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এম। তাই জন্য এখানে করলাম যে A0 মানে A বাই A0 ইকুয়ালস টু ই টু দি পাওয়ার মাইনাস কেটি। এবারে এ এটার ভ্যালু যদি আমরা বার করতে চাই কনসেন্ট্রেশন অফ এ, তাহলে কনসেন্ট্রেশন অফ এ হয়ে যাবে হচ্ছে কনসেন্ট্রেশন অফ A0 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস কেটি। এইবার আমরা বলতে পারি এইখানে জিরো হয়ে গেছে ভ্যালুটা। এইবার ভ্যালুটাকে আমি জিরো পুট করে দিলাম, কারণ এই মানে কোনো একটা বিক্রিয়া সম্পন্ন হতে গেলে আমরা বললাম যে এ মানে কনসেন্ট্রেশন অফ এ কে আমাদের জিরো করতে হবে। তো তার জন্য কি হলো না, A0 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস কেটি ইকুয়ালস টু জিরো। এবার তার মানে ই টু দি পাওয়ার কেটিও জিরো হয়ে গেল। ভালো, তার মানে এখান থেকে কি বলতে পারছি, যে জিরো মানে হচ্ছে এরকম, বোথ সাইডে আবার যদি আমি লগ নিই,
ঠিক আছে, বোথ সাইডে আমরা যদি লগ নিই, এবার যদি লগ নেওয়া হয়, ঠিক আছে, লগ যদি নেওয়া হয় কিংবা এলএন যদি নেওয়া হয়, তাহলে এলএন নিলে কি হবে, মাইনাস কেটি। এলএন মানে কি, মানে আমি এলএন বলতে কি, আমি জাস্ট লগ ই বেস নিচ্ছি, লগ ই বেসে ই ক্যান্সেল হয়ে যায়, ইকুয়ালস টু লগ ই বেসে 0। আর অনেকে মনে রাখতে পারে না, তার জন্যই আমি একটু সিম্পলভাবে বলছি যে ইনফাইনাইট এখানে আসে, ঠিক আছে, লগ ই বেসে 0 বা যে কোনো ক্ষেত্রে লগ বা এলএন যাই হোক না কেন, এখানে ইনফাইনাইট আসে, অসীম। তাহলে মাইনাস কে টি ইকুয়ালস টু যদি ইনফাইনাইট আসে, তাহলে কি বলতে পারি যে টি ইকুয়ালস টু ইনফাইনাইট বাই কে, মানে মাইনাসে, তার মানে এখান থেকে ইনফাইনাইট, তার মানে টি যদি ইনফাইনাইট হয়ে যায় তাহলে বিক্রিয়াটা কখনো সম্পূর্ণ হবে কি, নিশ্চয়ই হবে না, তাহলে অসীম সময়ের জন্য বিক্রিয়াটা চলতে থাকবে, এই জন্যই প্রথম ক্রম বিক্রিয়া কখনো সম্পূর্ণ হয় না। আচ্ছা, এরপরে আর একটা ছোট্ট জিনিস বলে দিই, যে এটা হচ্ছে একটা ছোট্ট টপিক, অনেক সময় কোশ্চেন আসতে পারে, নাও আসতে পারে, যে প্রতি 10 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিতে বিক্রিয়ার হার 2 থেকে 3 গুণ বৃদ্ধি পায়। ব্যাপারটা কেমন না, ব্যাপারটা হচ্ছে যে এইরকম, যে যদি বিক্রিয়ার হারটা এইরকম হয়, মানে বিক্রিয়ার যে নর্মাল যদি আমরা বলি যে কে টি নর্মাল, আর যদি বিক্রিয়ার টেম্পারেচার যদি কে টি প্লাস 10 হয়ে যায়, তাহলে আমরা বলছি যে 2 বা 3 গুণ বৃদ্ধি পাচ্ছে, মানে কে অফ টি প্লাস 10 বাই কে টি ইকুয়ালস টু 2 অর 3, মানে হচ্ছে 2 থেকে 3 গুণ বৃদ্ধি পায়। আচ্ছা, লাস্ট পোর্শন এবারে এই চ্যাপ্টারে, সেটা হচ্ছে আরহেনিয়াসের ইকুয়েশন। আরহেনিয়াসের ইকুয়েশনটা কি, আরহেনিয়াসের ইকুয়েশন হচ্ছে কে ইকুয়ালস টু এ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ই এ বাই আর টি, এটা পাওয়ারে আছে। আচ্ছা, এখানে কোনটা কি, কোন টার্মটাকে আমরা কি বলছি, কোন টার্মটাকে কি বলছি বলতে, কে হচ্ছে বিক্রিয়ার হার ধ্রুবক, রেট কনস্ট্যান্ট। আচ্ছা, বাকি এ হচ্ছে আমাদের কম্পাঙ্ক গুণাঙ্ক বা ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর, যেটাকে বলা হচ্ছে ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর। আচ্ছা, বাকি হচ্ছে আমাদের ই তো এক্সপোনেনশিয়াল, আর ই এ হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, এটা হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি বা সক্রিয়করণ শক্তি, অ্যাক্টিভেশন এনার্জি। আচ্ছা, বাকি রইল হচ্ছে আর টি, এ তো আর হচ্ছে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, আর টি হচ্ছে টেম্পারেচার আর কেলভিন। আচ্ছা, এবার একটা কোশ্চেন আসে, সেটা হচ্ছে সক্রিয়করণ শক্তি কি জিনিস। সক্রিয়করণ শক্তি হচ্ছে, একদম সিম্পল ওয়ার্ডে বলতে গেলে, একটা বিক্রিয়া থেকে, একটা বিক্রিয়া আমরা কি দেখি, দুটো পোর্শন থেকে, একটা রিয়াক্ট্যান্ট পোর্শন, একটা প্রোডাক্ট পোর্শন। তো একটা রিয়াক্ট্যান্ট সবসময়তে কিন্তু ডাইরেক্ট প্রোডাক্টে কনভার্ট হতে পারে না, এক্ষেত্রে কি করতে হয়, তাকে কিছু নির্দিষ্ট শক্তি থাকে, সেই শক্তিটাকে সংগ্রহ করে বিক্রিয়ক পদার্থটাকে বিক্রিয়াজাত পদার্থে পরিণত হতে হয়। তো বিক্রিয়ক পদার্থটা যে পরিমাণ শক্তি নিয়ে বিক্রিয়াজাত পদার্থে পরিণত হচ্ছে, তাকে বলা হয় সক্রিয়করণ শক্তি। তো একটা কোশ্চেন আসে যে একটা বিক্রিয়ক পদার্থ কি করে, মানে এখানে আরেকটা রিলেটেড কোশ্চেন, যে ক্যাটালিস্ট বা অনুঘটক কি করে বিক্রিয়ার হারকে বৃদ্ধি করে। আমরা জানি কি ক্যাটালিস্ট হচ্ছে একটা এনজাইম বা একটা মানে মানে ক্যাটালিস্ট হচ্ছে এমন একটা পদার্থ যেটা কিনা বিক্রিয়ায় অংশগ্রহণ করে, কিন্তু বিক্রিয়ায় কোনো মানে ডাইরেক্টলি পার্টিসিপেট করে না, মানে কোনোভাবে নিজের কোনো চেঞ্জ হয় না, এবং বিক্রিয়ার শেষে নিজেকে অপরিবর্তিত রাখে, এবং সবার লাস্টে গিয়ে কিন্তু রিয়াকশনের রেটটাকে বাড়িয়ে দিয়ে কম টাইমে একটা রিয়াকশনকে শেষ করে দেয়। তো কিভাবে করে না, সবসময়তে অ্যাক্টিভেশন এনার্জিটাকে ক্যাটালিস্ট কি করে না, অ্যাক্টিভেশন এনার্জিটাকে বা ই এ যেটাকে আমরা বলছি, সেই ভ্যালুটাকে সবসময়তে কমিয়ে দিয়ে ক্যাটালিস্ট রিয়াকশন রেটটাকে বাড়িয়ে দেয়। এটা হচ্ছে কথা। এবারে আরহেনিয়াসের ইকুয়েশনটা আমি কি বললাম, আরহেনিয়াসের ইকুয়েশন কে ইকুয়ালস টু এ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ই এ বাই আর টি। এখানে হচ্ছে, এখান থেকে আমাদের ভিন্ন ভিন্ন উষ্ণতায় আমাদেরকে কি করতে হয় না, ভিন্ন ভিন্ন উষ্ণতায় আমাদের আরহেনিয়াসের ইকুয়েশনটাকে আমাদের বার করতে, এবং সেখান থেকে অঙ্ক আসে, আর গ্রাফটাকে প্লট করতে দেয় অনেক সময়। তো কি জানি, কে ইকুয়ালস টু এ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ই এ বাই আর টি হলো। এবার বোথ সাইড আমি কি করছি, এলএন বা ন্যাচারাল লগ নিচ্ছি। ন্যাচারাল লগ নিলে কি হবে, কে ইকুয়ালস টু এলএন এ মাইনাস এখানে ই এ বাই আর টি হয়ে যাবে। কারণ কি, যে
ln মানে কি লগ ই বেস, তাহলে ই বেসে ই ক্যান্সেল হয়ে গেলে পাওয়ারটা সামনে চলে আসে সবসময়, এটা হচ্ছে লগের জেনারেল প্রপার্টি। তো লগের জেনারেল প্রপার্টি এরকম যে ln k ইকুয়ালস টু ln a মাইনাস ই এ বাই আর টি। এবার এখান থেকে ln মানে আমি এক্ষুনি বললাম 2.303 লগ, 2.303 লগ k equals to 2.303 log a মাইনাস ই এ বাই আর টি। আচ্ছা, এবার এইদিকে তো যেমন থাকার থাকছে 2.303 লগ কে। আচ্ছা বেশ, এবারে 2.3 আর ওইদিকে কি হলো যে 2.303 এ মাইনাস ই এ বাই আর টি। এবারে আমি জোর করে 2.303 কে আমি কমন নিচ্ছি, কমন নিলে কি পাচ্ছি লগ এ মাইনাস ই এ বাই তলায় চলে আসবে 2.303, আর টি যেমন ছিল থাকছে। বোথ সাইড থেকে 2.303 ক্যান্সেল হয়ে গেলে কি পাচ্ছি, বোথ সাইড থেকে 2.303 ক্যান্সেল হয়ে গেলে পাচ্ছি হচ্ছে লগ কে ইকুয়ালস টু লগ এ মাইনাস ই এ বাই 2.303 আর টি পাচ্ছি। আচ্ছা, এইবার এখান থেকে আমরা একটা গ্রাফকে প্লট করতে পারি। গ্রাফকে কেমনভাবে প্লট করবো, যে লগ কে ইকুয়ালস টু 1 মানে ওয়াই, ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি বা ওয়াই ইকুয়ালস টু আমাদের মাইনাস এম এক্স প্লাস সি, এরকম ফর্মুলাতে আমরা ফেলতে পারি স্ট্রেট লাইনের ইকুয়েশন। তাহলে ওয়াই ইকুয়ালস টু আমরা লগ কে কে পাচ্ছি, এক্স ইকুয়ালস টু পাচ্ছি হচ্ছে আমাদের ই এ কে পাচ্ছি, তারপরে হচ্ছে এই এক্স সরি এক্স ইকুয়ালস টু আমরা পাচ্ছি হচ্ছে 1/t কে পাচ্ছি। আচ্ছা, সি কে পাচ্ছি আমরা হচ্ছে লগ এ হিসেবে, আর এম কে পাচ্ছি আমরা হচ্ছে ই এ মানে মাইনাস ই এ 2.303 আর বইতে আছে, একটু ভালো করে দেখে নেবে। আচ্ছা, এবার এখান থেকে নর্মালি গ্রাফটা কেমন আসছে না, গ্রাফটা আসছে হচ্ছে এক্স অ্যাক্সিসে আমরা 1/t কে পাচ্ছি, ওয়াই অ্যাক্সিসে লগ কে কে পাচ্ছি। আচ্ছা, বাকি রইল হচ্ছে স্লোপটা, স্লোপটা আমি কত পেলাম মাইনাস ই এ বাই 2.303 আর। তাহলে নিচের দিকে গ্রাফটা হবে, তাহলে স্লোপটা কত হবে বা নতিটা কত হবে মাইনাস ই এ বাই 2.303 আর। আচ্ছা, এখান থেকে ইনডাইরেক্টলি আবার অঙ্ক আসে কখনো কখনো। আচ্ছা, এবারে আমি বলছি যেটা, সেটা হচ্ছে T1 উষ্ণতায় হার ধ্রুবক, মানে এখানে ডিফারেন্ট ডিফারেন্ট টেম্পারেচারে ডিফারেন্ট ডিফারেন্ট যে আমাদের রেট কনস্ট্যান্টের ক্ষেত্রে আরএনএসের ইকুয়েশনটা কেমন হবে না, এরকম হবে ব্যাপারটা যে যদি T1 যখন টেম্পারেচার তখন যদি রেট কনস্ট্যান্ট K1 হয়, আর T2 যখন টেম্পারেচার তখন রেট কনস্ট্যান্ট যদি K2 হয়, তাহলে কেমন হবে ব্যাপারটা। যদি T1 এর ক্ষেত্রে বলা হয় তাহলে log K1 ইকুয়ালস টু log A মাইনাস ই এ বাই 2.303 আর T1 আসছে। একইভাবে এখানে log K2 ইকুয়ালস টু log A ইকুয়াল মাইনাস ই এ বাই 2.303 আর T2 এরকম আসছে যদি T2 টেম্পারেচারে ধরা হয়। তাহলে এবার আমি করছি কি log K2 মাইনাস log K1 করছি। তাহলে কেমন হবে যদি K2 মাইনাস K1 করা হয়, তাহলে আমি পাচ্ছি কি এদিকে log K2 মাইনাস log K1 ইকুয়ালস টু log A মাইনাস ই এ বাই 2.303 আর T2 আর T2 সরি আর T1, এখানে আসবে অবশ্যই T1 মাইনাস লগ এ, এখানে প্লাস হয়ে যাবে তখন ই এ বাই 2.303 আর এখানে চলে আসবে হচ্ছে T2।
এখান থেকে প্লাস মাইনাস লগে লগে ক্যান্সেল হয়ে গেল, তাহলে একটুখানি যদি সাজিয়ে নেওয়া হয় আসছে হচ্ছে আমাদের এরকম যে লগ k2 মাইনাস k1 মানে কি, যে লগ k2 মাইনাস লগ k1 মানে কি, লগ অফ k2 বাই k1 এরকম আসছে, ইকুয়ালস টু ea বাই 2.303 আর কে কমন নেওয়া হচ্ছে, নেওয়ার পরে এখান থেকে আসছে হচ্ছে t2 মাইনাস t1 বাই t1 t2। এটাও খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, এখান থেকেও কিন্তু নিউমেরিক্যালস আসে। তো এই হলো মোটামুটি একটা কেমিক্যাল কাইনেটিক্সের পোর্শন। আর একটা যে পোর্শন বাকি রয়ে গেল সেটা হচ্ছে আমাদের অর্ডার অ্যান্ড মলিকুলারিটির ডিফারেন্সটা কোথায়, মানে আমাদের ক্রম আর আণবিকতার পার্থক্য কি অনেক সময় আসে। সেটা হচ্ছে ক্রম বলতে আমি কি বললাম, ক্রম হচ্ছে কোনো একটা বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বের ঘাতে উন্নীত সংখ্যার সমষ্টি। কিন্তু অন্যদিকে যদি আমরা মলিকুলারিটি বা আণবিকতার কথা বলি তাহলে সেটা বলতে বোঝায় হচ্ছে যে কোনো একটা বিক্রিয়ার ক্ষেত্রে কতগুলো বিক্রিয়ক পদার্থ অংশগ্রহণ করে, সেটা হচ্ছে বিক্রিয়ার মলিকুলারিটি বা আমাদের আণবিকতা। যেমন আমরা বলতে পারি SN2 রিয়াকশন মানে কি, SN2 রিয়াকশন মানে কি বাই মলিকুলার নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন। তার মানে এখানে মলিকুলারিটি যেহেতু 2, মানে দুটো কণা যেহেতু অংশগ্রহণ করছে তার জন্য। কারণ দুটো কণা, কারণটা কি, দুটো কণাটা হচ্ছে এই কারণেই যে আমরা এখানে জানি যে CH3 এরকম করে আমরা যদি করি CH3 দিকটা থেকে Cl এরকম করে হচ্ছে, আমি ধরে নিচ্ছি, এরকম করে যদি নাও হয় তাহলে H এটা ক্লোরিন, বাকি KOH এখানে আমাদের হচ্ছে ফার্স্ট অর্ডার, মানে যখন SN1 এর মতো এখানে কিন্তু আমাদের কার্বোক্যাটায়ন তৈরি হয় না, ডাইরেক্টলি এখান থেকে আমাদের এটা মাইনাসটা অ্যাটাক করে এখান থেকে খুলে যায়, একটা ট্রানজিশন স্টেট হয়, সেখানে গিয়ে আমাদের আমব্রেলা ইনভার্সন হয়, তার থ্রু দিয়ে আমরা দেখি যে এখানে প্রোডাক্ট তৈরি হচ্ছে। তো এখানে দুটো যেহেতু আমাদের রিয়াক্ট্যান্ট পার্টিসিপেট করছে তার জন্য আমাদের এখানে মলিকুলারিটি 2 হয়ে যায় বা আণবিকতা 2 হয়ে যায়। তাই জন্যই তো আমরা এখানে SN2 বলি, বাই মলিকুলার নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন, এই জন্যই আমরা বলি। সেকেন্ড যে কথা সেটা হচ্ছে যে অর্ডার কিন্তু আমাদের নেগেটিভ হতেই পারে, মাইনাস অর্ডার কিন্তু মানে নেগেটিভ অর্ডারের কিন্তু রিয়াকশন হতেই পারে, কিন্তু কখনো আণবিকতা বা মলিকুলারিটি কিন্তু নেগেটিভ হবে না। 3 নম্বর যেটা সেটা হচ্ছে আণবিকতা মানে আমাদের যে অর্ডারটা কিন্তু 0 হতেই পারে, 0 অর্ডার রিয়াকশন, ফার্স্ট অর্ডার রিয়াকশনের কিন্তু হয় 0 অর্ডার রিয়াকশন হয়, কিন্তু মলিকুলারিটি কখনো কিন্তু 0 হতে পারে না। তার কারণ হচ্ছে একটা রিয়াকশনের যদি মলিকুলারিটি 0 হয়ে যায় তার মানে রিয়াকশনটা কোনো এক্সিস্টেন্স নেই বা অস্তিত্ব নেই, তার কারণ কোনো পদার্থই ওখানে অংশগ্রহণ করেনি, তার মানে রিয়াকশনটার কোনো মূল্য নেই, ভ্যালুলেস, মানে কোনোভাবে মানে বাস্তবে কখনো সম্ভব নয়। এই হচ্ছে অর্ডার আর মলিকুলারিটির ডিফারেন্স, আশা করি বোঝা গেল।